নমস্কার, মুখার্জি স্টাডি রুমে সকলকে স্বাগত জানাই। আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম দর্শনের স্বরূপ এবং দর্শনের বিভিন্ন শাখা সমূহ সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা করা হবে ভারতীয় দর্শন সম্পর্কে। ভারতীয় দর্শন কেন? কারণ ভারতীয় দর্শন হলো দর্শনের সেই বিষয় যেটা প্রথম দর্শন চর্চায় শুরু হয়েছিল। আমরা জানি ভারতীয় দর্শন ছাড়াও পাশ্চাত্য দর্শন নামে আরেকটা দর্শন আছে, যেটা সমগ্র বিশ্বের দর্শন নামে পরিচিত। মোটামুটি ভাবে পাশ্চাত্য দর্শনকে আমরা বিশ্বের দর্শন হিসাবে জানি। কিন্তু এই পাশ্চাত্য দর্শন শুরু হয়েছিল মোটামুটি ভাবে 6th সেঞ্চুরি বিসিতে, অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু ভারতীয় দর্শন শুরু হয় প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ 1500 বিসিতে। তো ভারতীয় দর্শন সবচেয়ে প্রাচীন এবং পুরনো। আর 11-এর সিলেবাস হিসাবে দেখতে গেলে ভারতীয় দর্শন সিলেবাসে আমাদের প্রথম দিকেই আছে। তাহলে আজকে আমরা শুরু করব ভারতীয় দর্শন। তো ভারতীয় দর্শন জানতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো বেদ বা বেদিক এজ সম্পর্কে আমাদের জানতে হবে। বেদিক এজ, কারণ এই সময়টায় বৈদিক যুগ, এই সময়টাতেই প্রথম দর্শন চর্চা শুরু হয় ভারতে। সময়টা প্রায় ধরে নাও 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ এখন থেকে প্রায় 3500 বছর পুরনো। সেই সময় ভারতে বৈদিক দর্শন চর্চা শুরু হয়েছিল। তো আমরা বৈদিক এজের সম্পর্কে জানার সময় আমরা দেখতে পাবো যে বেদ সেই সময় রচিত হয়েছিল। বিভিন্ন ভাগে বেদের রচনা হয়েছিল। বেদকে প্রধানত আমরা 4 ভাগে জানি, যে চতুর্বেদ হয়। বেদ 4 রকমের হয়: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। 4 ধরনের বেদ আমরা জানি, যার মধ্যে ঋগ্বেদ, সামবেদ, এই ঋগ্বেদ বা সামবেদ এগুলো প্রথম দিকের বেদ ঋগ্বেদ, আদিবেদ, বাকি 3টে পরবর্তীকালে লেখা হয়েছিল। তো পরবর্তী বেদ এগুলো হলো সাম, যজুর এবং অথর্ব। তো এই বেদগুলো যখন রচনা করা হয়েছিল, এই বেদগুলোরও 4টা করে বই ছিল আলাদা আলাদা। যেমন এই প্রতিটা বেদের আলাদা আলাদা বইগুলোকে বলা হতো, প্রথম বইটাকে বলা হতো সংহিতা। এখানে সমস্ত রকম বেদের মন্ত্র উচ্চারণ লেখা থাকতো। সমস্ত বেদের সমস্ত বিষয়কে বা দেব দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র সেখানে লেখা থাকতো। সংহিতার পরবর্তীকালে যেটা বেদের আরেকটা অন্য বইয়ের ভাগ, ঋগ্বেদের বা সামবেদের, এদের 4টি করে ভাগ ছিল। তো আরেকটা ভাগ ছিল ব্রাহ্মণ। অর্থাৎ জাতি ব্রাহ্মণ নয়, এই ব্রাহ্মণ বইয়ে লেখা থাকতো রীতিনীতি, আচার আচরণ, অর্থাৎ কোনো একটা পূজা বা কাউকে আহ্বান করার যে রীতিনীতি, সেই রীতিনীতির কথা ব্রাহ্মণে লেখা থাকতো। পরবর্তীতে যে আরেকটা খণ্ড ছিল বেদের, সেটা হলো আরণ্যক। এই আরণ্যক ছিল বনে গিয়ে যাগযজ্ঞ, ঈশ্বর সাধনা ইত্যাদির কথা এই আরণ্যক বইয়ে লেখা থাকতো। নেক্সট যে বইটা আছে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, দর্শন চর্চার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো উপনিষদ। এই উপনিষদ বেদের শেষ ভাগ, এজন্য একে বেদান্ত বলা হয়। বেদান্ত। তো আমাদের মূল ফিলোসফির বা দর্শনের যেটা চর্চার বিষয়, সেটা হলো বেদান্তর ফিলোসফি। তো উপনিষদে কি লেখা ছিল? উপনিষদে এই বেদের, এই যে সংহিতা, ব্রাহ্মণ এবং আরণ্যক ছাড়া বেদের, প্রতিটা বেদের যে আরেকটা ভাগ থাকে, সেখানে বেদের ফিলোসফিক্যাল যে ব্যাপারগুলো, ম্যাটারগুলো, দার্শনিক তত্ত্ব বা চিন্তাধারার প্রকাশ, তত্ত্বধারার প্রকাশ, সেগুলো বলা ছিল। যেহেতু আমরা আগের ক্লাসে জেনেছি যে দর্শন কি, ভারতীয় দর্শনের মতে দর্শন হলো দিশ ধাতুর রণ, অর্থাৎ দেখা, প্রত্যক্ষ করা। কিন্তু দেখাটা কি প্রত্যক্ষ দেখা? না, দেখাটা হলো তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞানের উপলব্ধি। তো সেটার উপলব্ধি করাই উপনিষদ বা বেদান্ত। এরপর আমরা দেখব যে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সময়ে তৈরি হয়ে এসেছে প্রাচীন যুগ থেকে, এবং সেই সম্প্রদায়গুলোকে খণ্ডন করে তার কিছু নাস্তিক এবং আস্তিক ধারায় ভাগ হয়েছে। তো সেই সব জিনিসগুলো আজকে আমরা দেখবো, এগুলো আমাদের চর্চার বিষয়। আস্তিক এবং নাস্তিক দর্শন, যেগুলো ভারতীয় দর্শনের সম্প্রদায়, তো সেগুলো আমাদের আলোচ্য বিষয় এবং সিলেবাসের বিষয়। সেগুলো দেখতে গেলে আমরা প্রথমেই দেখতে পাবো যে সম্প্রদায় কি কি আছে।
বিভিন্ন সম্প্রদায়ে ভারতীয় দর্শন বিভক্ত। যেহেতু ভারতীয় দর্শন সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরনো, এই জন্যই সম্প্রদায় ভারতীয় দর্শনের মধ্যে অনেক কারেকশন হতে হতে নতুন নতুন দর্শনের সম্প্রদায় আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখতে পাবো যে সম্প্রদায়কে, সেই সম্প্রদায়টা হলো যারা বেদের অস্তিত্বকে মানতেন। কারণ প্রথম দিকে যারা বৈদিক দর্শন নিয়ে চর্চা করতেন, প্রথম দিকে বেদ লেখা হয়েছিল, তো বেদের অস্তিত্বকে যারা মানতেন তাদের সম্প্রদায় নিয়ে, সেটাকে আমরা বলবো আস্তিক সম্প্রদায়। আস্তিক অর্থাৎ যারা বেদের অস্তিত্বকে স্বীকার করেছে, বেদকে স্বীকার করেছে। এই আস্তিক সম্প্রদায় আবার দু ধরনের হয়ে থাকে। একজন যারা বেদকে সম্পূর্ণরূপে স্বীকার করেন, সম্পূর্ণরূপে বেদকে স্বীকার করেন, অন্যজন বেদকে স্বীকার করেও তার উপর বিচার করতে বা তার উপর চর্চা করতে থাকেন। এই দু ধরনের স্বাধীন চর্চা করতে থাকতো যারা, তাদের আস্তিক দর্শন পাওয়া যায়। আর যারা সম্পূর্ণরূপে বেদকে মেনে নিত, তাদের একটা আস্তিক দর্শন পাওয়া যায়। প্রথমে আমরা সম্পূর্ণরূপে আস্তিক দর্শন পাওয়া যায় এমন দুটো বেদের নাম হলো মীমাংসা দর্শন, এবং অন্য একটি দর্শন হলো জৈমিনীর লেখা মীমাংসা দর্শন, এবং অন্য একটি দর্শন হলো বেদান্ত দর্শন। এই দুটো দর্শন, এই দুটো সম্প্রদায় মীমাংসা দর্শনে যে যাগ যজ্ঞ, পুজো আর্চা বা বিভিন্ন মন্ত্রাদি আছে, সেগুলো সম্পর্কে, জ্ঞান সম্পর্কে কথা বলা হয়েছে, তাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বেদান্ত দর্শনে সত্য জ্ঞান বা তত্ত্ব উপলব্ধির জ্ঞান, এই সব চর্চার উপরেও যে মানবিক জ্ঞান, যে আচার আচরণের উপরেও যে চিন্তাধারা, সেগুলো নিয়ে বেদান্ততে চর্চা করা হয়েছে। তো এগুলো সম্পূর্ণ বেদ নির্ভর জ্ঞান। এই জন্য এই দুটো দর্শনকে চরম হিন্দু দর্শন বলা হয়, শুদ্ধ হিন্দু দর্শন এই দুটোকে বলা হয়। শুদ্ধ বৈদিক দর্শন বা শুদ্ধ হিন্দু দর্শন বা শুদ্ধ সনাতনী দর্শন। শুদ্ধ সনাতনী দর্শন বলা হয় এগুলোকে, শুদ্ধ হিন্দু দর্শন বলা হয় এগুলোকে। হিন্দু দর্শনেরই ভাগ আস্তিক অর্থাৎ বেদকে যারা মানে, অতএব এটাকে আমরা হিন্দু দর্শন বলি। টোটাল আস্তিক দর্শনকে আমরা বলে থাকি হিন্দু দর্শন। টোটাল আস্তিক দর্শনকে আমরা হিন্দু দর্শন বলে থাকি। তাই আস্তিক দর্শনের দুটো ভাগ। আর এদিকে আছে যারা বেদকে স্বীকার করেও তার উপর চর্চা করতে বা বিচার করতে, আলোচনা করতে পছন্দ করতেন, সেরকম চারটা ভাগ ছিল। প্রথম ভাগ ছিল সাংখ্য, যোগ, বৈশেষিক। ঋষি মহর্ষি কণাদের নাম শোনা থাকবে। কণাদ, তিনি প্রথম পরমাণুর ধারণা দিয়েছিলেন, ইনি বৈশেষিক দর্শনের প্রবক্তা ছিলেন। তো সাংখ্য, যোগ, বৈশেষিক এবং তো আমাদের চারটে ভাগ ছিল বেদের, সাংখ্য, যোগ, বৈশেষিক এবং ন্যায় দর্শন। মহর্ষি গৌতম মুনির, অক্ষপাদ গৌতম মুনির ন্যায় দর্শন। তো ন্যায়, এই চারটে দর্শন স্বাধীনভাবে বেদকে নিয়ে চর্চা করেও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করত। তার জন্য এই চারটে দর্শন স্বাধীনভাবে চর্চা করার অধিকারী ছিল। তো ছটা টোটাল দর্শন, সংখ্যা, সাংখ্য, যোগ, বৈশেষিক, ন্যায়, মীমাংসা ও বেদান্ত। ছটা টোটাল দর্শন। এই ছটা দর্শনকে একসঙ্গে আমরা বলতে পারি ষট দর্শন, বা ছটা দর্শনকে টোটাল একসঙ্গে আমরা বলতে পারি ষড় দর্শন। ষট দর্শন, ছটা দর্শনকে একসঙ্গে আমরা ষট দর্শন হিসাবে চিহ্নিত করি। এই ষট দর্শন ছাড়াও কিছু ভাগ ছিল যারা বেদকে স্বীকার করতেন না, বেদের অস্তিত্বকে স্বীকার করতেন না, তাদেরকে বেদকে অস্বীকার করতেন। সেই দর্শনগুলো ছিল নাস্তিক দর্শন, তাদেরকে বলা হতো নাস্তিক। এই নাস্তিককে আবার দুভাগে ভাগ করা যায়। একটি ভাগ ছিল চরম নাস্তিক বা চরমপন্থী, অন্য একটি ভাগ ছিল নরমপন্থী। এরকম নাস্তিক দর্শন তিনটা দর্শন ছিল টোটাল নাস্তিক দর্শনের মধ্যে, যার মধ্যে চরমপন্থী একদমই বেদকে স্বীকার করতেন না, বেদকে অবজ্ঞা করত, তাচ্ছিল্য করত, তুচ্ছ করত। তারা শুধু জগতে ভোগকেই স্বীকার করত, যে এই জগতের বাইরে আর কিছু নেই, কর্ম সিদ্ধান্ত বলে কিছু হয় না। কর্ম সিদ্ধান্ত অর্থাৎ তুমি যা কর্ম করবে তার ফল পাবে। এই দার্শনিক যারা চরমপন্থী নাস্তিক, তারা কিন্তু এটা মানত না। তারা বলতো জগতে যেটা আছে ভোগ করার জন্য আছে, পুরুষার্থের কথা তারা শুধু কাম এবং অর্থকে ভাবত, মোক্ষ এবং ধর্মকে তারা ভাবত না। তো এই জন্য এই চরমপন্থী দর্শনের মধ্যে একটি দর্শন আছে চার ভাগ,
তারা বেদের সমস্ত কিছু কি অস্বীকার করেন, সমস্ত কিছু কি বেদের বৈদিক কর্মকাণ্ডের সমস্ত কিছু কি ভারতীয় দর্শনের বাকি আদার্স যে দিকগুলো আছে সমস্ত দিককে তারা খণ্ডন করেন। তো এই চার ভাগ পন্থী বলা হতো তাদের। তো চরমপন্থীতে চার ভাগ, এবং নাস্তিক দর্শনের আরো দুটো ভাগ হলো যারা বেদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে গর্জে উঠেছিল। অ্যাকচুয়ালি তখন বৈদিক প্রথাতে কি হয়েছিল, মীমাংসা দর্শনের প্রভাব এত বেশি হয়েছিল যে যাগযজ্ঞ, আচার আচরণ, পূজা ইত্যাদির প্রথা প্রচুর বেড়ে গিয়েছিল। ফলে এদের বিরুদ্ধে একটা দর্শন তত্ত্বের ভারতে সবসময় আলোচনার মাধ্যমে নতুন নতুন দর্শন তত্ত্বের আবিষ্কার হয়েছে। ইউরোপে এমনটা হয়নি। ইউরোপে তোমরা দেখবে সক্রেটিসকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, ব্রুনোকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা বলেছিল যে বাইবেলের মতামতকে তারা খণ্ডন করেছিল। কিন্তু ভারতীয় দর্শনে এরকম কিছু হয়নি, আলোচনার একটা সবসময় দিক ছিল। এই জন্য ভারতীয় দর্শনে গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈনের মতো বিখ্যাত ব্যক্তিদের উন্মেষ আমরা দেখতে পাই। তো নরমপন্থী দর্শনের ক্ষেত্রে নাস্তিক দর্শনে আমরা যে দুটো দর্শন দেখতে পাই সেটা হলো বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। মহাবীর জৈনের প্রবর্তিত জৈন দর্শন। মহাবীর জৈন কেন, তার আগে আরো 23 জন তীর্থঙ্কর ছিল, টোটাল 24 জন তীর্থঙ্কর মিলে জৈন দর্শন আমরা দেখতে পাই। আর বৌদ্ধ দর্শন স্বামী গৌতম বা গৌতম বুদ্ধের দর্শন। এছাড়া পরবর্তীকালে নাগার্জুন আরো অন্যান্য দার্শনিক যারা বৌদ্ধ দর্শনকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিল তাদের কথা আমরা জানতে পারি। তো নরমপন্থী দর্শনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম চার ভাগ, বৌদ্ধ এবং জৈন, যাদের মধ্যে সবচেয়ে চরমপন্থী নাস্তিক সেরা হলো চার ভাগ, বা নরমপন্থী নাস্তিক যারা বৌদ্ধ এবং জৈন। তো নাস্তিক দর্শনের তিনটে আছে, চার ভাগ, বৌদ্ধ, জৈন। এবং আস্তিক দর্শনের 6টা দর্শন ষট দর্শন বলা হয়, যার মধ্যে আছে সাংখ্য, যোগ, বৈশেষিক ন্যায় এবং মীমাংসা এবং বেদান্ত। তো এই দর্শনের ভাগ, এগুলো হলো ভারতীয় দর্শনের সম্প্রদায়। এগুলো ভারতীয় দর্শনের প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 বিসি থেকে প্রায় 600 থেকে 500 বিসি পর্যন্ত এগুলো নিয়ে চর্চা হয়েছিল। পরবর্তীকালে আরো চর্চা হয়েছিল, কিন্তু এই টাইমে এগুলো গড়ে উঠেছিল। পরবর্তীকালে ভারতীয় দর্শনে কিছু কিছু চেঞ্জেস আসতে থাকে, বিভিন্ন চেঞ্জেস আসতে থাকে। তো বিভিন্ন রকম এই ধারণাগুলোর উপর বিচার করে বিমর্শ করে আচার্য শঙ্করাচার্য তিনি প্রথম আরেকটা নতুন ধারণা দেন। তার ধারণার নাম ছিল অদ্বৈতবাদ। তোমরা শুনে থাকবে অদ্বৈতবাদ, সিলেবাসে আছে অদ্বৈতবাদ। সেটা সম্পর্কে আমরা আজকে দেখবো যে ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায় এসেছিল, আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়। এবং পরবর্তীকালে ভারতীয় দর্শনের পরবর্তী ফেজ যদি আমরা বলতে চাই, তাহলে পরবর্তীকালে আরো যে গুপ্ত যুগ বা যে পরবর্তী যুগগুলো এসেছিল হর্ষবর্ধনের সময়, সেই সময় তারও পরবর্তীকালে কি হয়েছিল, ভারতে ইসলামের আগমনের কিছু আগে কিছু পূর্বে ভারতে বিভিন্ন দর্শন নিয়ে চর্চা আরো বেড়ে যায়। যেমন দক্ষিণ ভারতে শঙ্করাচার্য, ঋষি শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য, তিনি একটা তত্ত্ব দেন, নাম ছিল অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ একে মনোলিজম বলা হয়। অদ্বৈতবাদ বা মনোলিজম অর্থাৎ জগৎ কোনো দ্বৈত নেই, একজনই আছে, পরম ব্রহ্ম, এর বাইরে কিছু নেই। তিনি বলেছিলেন যে জগৎ মিথ্যা। স্বামী শঙ্করাচার্য বলেছিলেন যে অদ্বৈতবাদ অর্থাৎ জগতে একজনই আছেন, পরম ব্রহ্ম, জগৎ বাকি জগৎ মিথ্যা, জগতের সমস্ত কিছুই মিথ্যা তিনি বলেছিলেন। তো এই অদ্বৈতবাদের প্রচার তিনি করেন। এই অদ্বৈতবাদকে সঙ্গে নিয়ে আরো কিছু মতবাদ এসেছিল, যেমন বিশিষ্ট দ্বৈতবাদ। বিশিষ্ট দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ অর্থাৎ মনোডুয়ালিজম, এই তত্ত্বটা দিয়েছিলেন রামানুজাচার্য। এই রামানুজাচার্যের মূর্তি কিছুদিন আগে উদ্ঘাটিত হয়েছে কর্ণাটকে। রামানুজাচার্যের বিশিষ্ট দ্বৈতবাদ। এছাড়া আমাদের অদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, এছাড়া আরো দ্বৈতবাদ আছে, যেমন নিম্বার্কের কিছু আছে, নিম্বার্কাচার্য। নিম্বার্কাচার্য কি দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন শুদ্ধ দ্বৈতবাদ। শুদ্ধ দ্বৈতবাদ। এছাড়া তিনি ছাড়া মাধবাচার্য নামে একজন ব্যক্তি ছিলেন,
তিনি দিয়েছিলেন দ্বৈতবাদ বা ডুয়েলিজম। এই সমস্ত তত্ত্বগুলো পরবর্তীকালে এসেছিল, যেগুলো নিয়ে পরবর্তী দার্শনিক চর্চা হয়েছিল অনেক। তো এই দর্শনের চর্চা আস্তে আস্তে এগোতে থাকে। এক সময় ব্রিটিশরা ভারতে আসে, খ্রিস্টান মিশনারিরা হিন্দুদেরকে ধর্মান্তরিত করতে থাকে। হিন্দুরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছিল, শাক্ত শাখা, বৈষ্ণব শাখা, বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছিল। তার আগে বৈষ্ণব ধর্ম এবং শিখ ধর্ম আলাদা রূপে শিখ ধর্মের প্রচার ঘটে। গুরু গ্রন্থ সাহেব, সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধর্মের প্রচার সেই সময় ঘটেছিল, যখন ইসলাম ভারতে এসেছিল তার অব্যবহিত পূর্বে। তো বিভিন্ন ধর্মের প্রচার সেখানে ঘটেছিল। যেমন আমরা জানি যে খ্রিস্টান ধর্মে ধর্মগ্রন্থ বাইবেল, ইসলাম ধর্মে কোরআন, শিখ ধর্মে গুরু গ্রন্থ সাহেব, জৈন তাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ, এরকম ভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ পাওয়া যায়। কিন্তু হিন্দু ধর্মের প্রকৃত পার্টিকুলার কোনো ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই না। সেই সময় আমরা দেখতে পাই যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে যে উপনিষদের বাণীগুলো, যে দর্শনের বাণীগুলো, সেগুলো একটা গ্রন্থে খুব ইজি ভাবে বোঝানো হয়েছিল। বেদ ব্যাসের লেখা গীতা, শ্রীমদ ভাগবত গীতা, সেখানে লেখা হয়েছে দর্শনের তত্ত্বগুলো। তো গীতাকে হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বই হিসাবে ধরে নেওয়া হয়। তো এর ফলে এগুলো চর্চা হওয়ার পর আস্তে আস্তে বিভিন্ন ধর্মের বিকাশ ঘটতে থাকে। বৈষ্ণব সম্প্রদায় আলাদাভাবে বিকাশ হতে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে। পরবর্তীকালে খ্রিস্টান যখন ভারতে আসে, খ্রিস্টান মিশনারিরা হিন্দুদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। এই সময় ভারতে বিভিন্ন দার্শনিকদের আবির্ভাব আবার হতে থাকে। যেমন রাজা রামমোহন রায়, তিনি কি করেন, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি এসব জিনিসগুলো অনুভব করেন এবং হিন্দু ধর্মের যে কুপ্রথাগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ার জন্য, নতুন করে পুনর্জাগরণ করার জন্য তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেন। ব্রাহ্ম সভা গঠন করেন। এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তিনি হিন্দু ধর্মের কুপ্রথাগুলোকে দূর করে বেদের যে অ্যাকচুয়াল যে হিন্দু ধর্ম সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এর সঙ্গে কেশবচন্দ্র সেন যুক্ত হন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি সেখানে যোগ দেন। তো তাদের যোগদানের ফলে আরো সেটা এগিয়ে যেতে থাকে। পরবর্তীকালে আমরা দেখেছি স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজ স্থাপন করেছিলেন, তিনি বলেছিলেন ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে চলো। তিনি হিন্দু ধর্মের বিভিন্ন সামাজিক সুধার, সামাজিক পরিবর্তন এবং ধার্মিক পরিবর্তন করে এসেছিলেন। দর্শনতন্ত্রের বিচার ব্যাখ্যা তখনও সেভাবে আলোচিত হয়নি, কিন্তু পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে নতুন একটা বেদান্তবাদের আবার উদ্ভব হয়, যেটাকে নব্য বেদান্তবাদ বা নিও বেদান্ত বলা হয়। এই নব্য বেদান্তবাদে কি করা হয়েছিল, যে নতুন করে হিন্দু ধর্মকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছিল। হিন্দু ধর্মের দার্শনিক তত্ত্বগুলো আবার ভালো করে ডিসকাস করা এখানে হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের আলাদা আলাদা দর্শন চিন্তার মাধ্যমে তারা আন্তর্জাতিকতাবাদকে, সত্য অহিংসকে প্রচার করেছিলেন। আরো আমরা যদি দেখতে চাই, পরবর্তীকালে আম্বেদকর, বি.আর. আম্বেদকর, তিনি কি করেছিলেন, জীবনের সমস্ত দার্শনিক তত্ত্বগুলোকে রিসার্চ করেন, তার উপর পড়াশোনা করে সেগুলোকে খণ্ডন করেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং বৌদ্ধ ধর্মের যে ভাগগুলো ছিল, মহাযান বা হীনযান বা বজ্রযান, এই তিনটে শাখায় তার পছন্দের ছিল না। তিনি সেখানেও কর্মকাণ্ডবাদ অর্থাৎ পুনর্জন্ম এসবে বিশ্বাস রাখতেন না। এই জন্য তিনি নব্য যান নামে একটি বৌদ্ধ ধর্মের প্রচার করেন এবং তার তত্ত্ব দেন। তো এইসব সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি বেদান্ত তত্ত্বের আলোচনা করেছিলেন। এসব পরবর্তীকালে আমাদের আধুনিক কালে যদি ব্রিটিশ পরবর্তীকালে আমরা দেখতে চাই, স্বাধীন ভারতে ওশো রজনীশ নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি দর্শন চর্চা নিয়ে চর্চা করেছিলেন। তো আজকে আমাদের দর্শন চর্চা কিভাবে ভারতীয় দর্শন উৎপত্তি হয়েছে এবং দর্শনটা কিভাবে আস্তে আস্তে অগ্রগতি হয়েছে, কর্ম পর্যায়ে কিভাবে তার উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, সেটা নিয়ে আমরা চর্চা করলাম। এরপর আমরা দেখবো যে কিছু জ্ঞান সম্পর্কে, জ্ঞানের কিছু প্রকৃতি সম্পর্কে, যেমন প্রমেয় কি, প্রমাতা কি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চর্চা করবো, যেগুলো আমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে। সেগুলো নিয়ে আজকের ক্লাসটা শেষ হবে এটা নিয়ে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান সত্য জ্ঞান লাভের বা তত্ত্ব জ্ঞান লাভের যে পদ্ধতি, সেটাকে আমরা দর্শন বলি। তো এই দর্শনের কিছু প্রত্যয় আছে, কিছু জ্ঞানের প্রত্যয় আছে, সেই জ্ঞানের প্রত্যয়গুলো নিয়ে আজ আমরা চর্চা করব। এই জ্ঞানের প্রত্যয় যদি আমরা দেখতে চাই, তাহলে জ্ঞানের প্রত্যয় সম্পর্কে আমরা দেখতে গেলে প্রথমে দেখতে পাবো প্রমা জ্ঞান।
প্রথমে দেখতে পাবো প্রমা জ্ঞান। প্রমাটা কি? প্রমা অর্থাৎ যথার্থ জ্ঞান, যেটা আমরা দেখছি, যেটা আমরা জানছি, সেটা সম্পর্কে যে প্রত্যক্ষ জ্ঞানটা আমরা অর্জন করছি সেটাকে আমরা প্রমা জ্ঞান বলতে পারি। একই সঙ্গে আমরা বলতে পারি প্রমেয়। প্রমেয় অর্থাৎ জ্ঞানের কিছু একটা বিষয় থাকবে, কোনো একটা জিনিস নিয়ে আমরা জ্ঞানটাকে অর্জন করছি। যদি আমরা একটা ঘটকে দেখছি, সেই ঘটটা হচ্ছে আমার জ্ঞানের বিষয়, তাহলে জ্ঞানের বিষয় হলো প্রমেয়। প্রমাতা, প্রমাতা যে জ্ঞান লাভ করছে, যে ব্যক্তি যথার্থ জ্ঞান লাভ করছে তাকে আমরা প্রমাতা বলি। এরপর আমাদের কিছু আছে, সেটা হলো প্রমাণ বা কারণ। প্রমাণ, যে জ্ঞানটা আমরা প্রত্যক্ষ জ্ঞানটা লাভ করছি, যেটা আমাদের যথার্থ জ্ঞান, সেটার পেছনের কারণ কি, সেটার উদ্দেশ্য কি, সেটা আমাদের প্রমাণে আমরা জানতে পারি। আর শেষ পর্যায়ে হলো পুরুষার্থ। পুরুষার্থ, পুরুষার্থ কি? পুরুষার্থ হলো 4 প্রকার। হিন্দু ধর্মে বা বৈদিক দর্শনে পুরুষার্থকে 4 প্রকারের রাখা হয়েছে, যেটা হলো কাম, মোক্ষ, ধর্ম, ধর্ম, মোক্ষ, কাম। এই তিনটে মোটামুটি ভাবে, যে ধর্ম, কাম এবং অর্থ, এই তিনটে হলো মোটামুটি ভাবে গৌণ পুরুষার্থ। আর মুখ্য পুরুষার্থ হলো মুখ্য। মুখ্য পুরুষার্থ, যেটা প্রধান পুরুষার্থ, সেটা হলো মুখ্য লাভ অর্থাৎ নির্বাণ লাভ। মোক্ষ লাভ, যেটা বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নির্বাণ লাভ। মোক্ষ লাভ মানে মুক্তি লাভ, সেটা হলো প্রধান পুরুষার্থ বা মুখ্য পুরুষার্থ। গৌণ পুরুষার্থ গুলো হলো কাম, অর্থ এবং যেটা আমাদের পুরুষার্থ গুলো আমরা যেটা দেখলাম, তো সেগুলো হচ্ছে মুখ্য পুরুষার্থ এবং গৌণ পুরুষার্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরুষার্থ গুলো আমরা দেখলাম, যে পুরুষার্থ গুলোর দ্বারা মানুষের যে জীবনযাপন সেগুলো নির্ধারিত হয়। তো এতটা ছিল তোমাদের ক্লাস 11-এর চর্চার বিষয় দর্শনের। এটা শুধু ক্লাস 11-এর নয়, বিভিন্ন যারা দর্শন পছন্দ করে বা ধার্মিক বিষয় পছন্দ করে, তারা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কোনো কিছু কোয়ারি থাকলে বা কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্সে জানানোর সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ফেসবুকে থাকলে ফলো করবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে পরবর্তী ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য। তো চলো, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই তোমাদের শেষ করছি।